এসআইআর পর্বে বাংলায় বাদ যেতে পারে প্রায় 50 লক্ষ ভোটারের নাম। এছাড়া এবারে ভোটার যাচাইকরণে এআই প্রযুক্তি ব্যবহার করবে নির্বাচন কমিশন। এছাড়া এই 5টি ভুলের কারণে এই 4 ক্যাটাগরির ভোটার কার্ড হোল্ডারদের হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে হিয়ারিং এ ডাকলে পরে শুধুমাত্র একটি অথবা দুটো ডকুমেন্টস দিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনি হিন্দু হন কিংবা আপনি মুসলিম হন, যে কোনো কাস্টের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটিতে বিস্তারিত আপনাদের জানিয়ে দিই, সেজন্য ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকবে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই বিতর্কের অন্ত নেই। তবে সব বিতর্কের এসআইআর এর মধ্য দিয়েও রাজ্যে এগিয়েছে এসআইআর এর কাজ। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেছে। ভোটারদের ফিল আপের পরে সেই ফর্ম বর্তমানে সংগ্রহের কাজ করেছেন এবং বর্তমানে চলছে এসআইআর এর শেষ পর্বের কাজ, অর্থাৎ এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন এবং ম্যাপিং এর কাজ চলছে বর্তমানে। আর এই ম্যাপিং এই কাজ শুরু হতে সামনে আসছে একের পর এক বড়সড় আপডেট। জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত রাজ্যে মোট অসংগৃহীত অথবা আনকালেক্টেবল এনুমারেশন ফর্মের সংখ্যা প্রায় 45 লক্ষ। আনকালেক্টেবল মানে কি? যে সমস্ত ফর্ম দেওয়া হয়েছে কিন্তু সেই ফর্মগুলো এখনো পর্যন্ত বিএলওদের কাছে রিটার্ন আছে, অর্থাৎ ফর্মগুলো তো সবাই নিয়ে নিয়েছে কিন্তু সেই ফর্মগুলো এখনো পর্যন্ত রিটার্ন আসেনি। সেগুলো হচ্ছে অসংগৃহীত অথবা আনকালেক্টেবল ফর্ম। 11ই ডিসেম্বর পর্যন্ত চলবে ফর্ম জমা দেওয়ার কাজ, ফলে এই সংখ্যা আরো বাড়তে পারে। সেক্ষেত্রে খসড়া ভোটার তালিকাতে রাজ্যের 50 লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে খসড়া যে ভোটার তালিকা রয়েছে সেখানে তো সবার নাম থাকার কথা, কারণ যে খসড়া ভোটার তালিকা রয়েছে এনুমারেশন ফর্ম কেউ যদি জমা দিয়ে বা কেউ যদি তুলে জমা দেয় তার নামই থাকবে, সে যে ভুল তথ্য দিক যাই খালি জমা দিলেই থাকবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে খসড়া ভোটার তালিকাতেই রাজ্যের প্রায় 50 লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইলেকশন কমিশন সূত্রে মিলেছে এমনই খবর। 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। দেখুন, এখনো পর্যন্ত স্থায়ীভাবে স্থানান্তরিত এবং নকল ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত যথাক্রমে 5.5 লক্ষ, 15.1 লক্ষ এবং 98,600, অর্থাৎ শনাক্ত করা যাচ্ছে না 5.5 লক্ষকে এবং স্থায়ীভাবে স্থানান্তরিত হচ্ছে প্রায় 15 লক্ষ এবং নকল ভোটারের সংখ্যা প্রায় 1 লক্ষ। আর মৃত ভোটার 21,05,369 জনের মধ্যে কলকাতা উত্তরে যেমন খোঁজ মিলেছে 1,01,457 জন মৃত ভোটার। কলকাতার উত্তরে মৃত ভোটার দক্ষিণ কলকাতার তুলনায় অনেকটাই বেশি। দেখুন, এদিকে আবার ভুয়ো ভোটার চিহ্নিত করতে এবার এআই ব্যবহার করছে। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রায় 98,000 ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। নতুন ব্যবস্থায় ভোটারের নাম, ভোটারের ছবি, আধার নম্বর, মোবাইল নম্বর, এমনকি বাবা মায়ের নামও এআই ছাঁকনিতে স্ক্যান করা হবে। অর্থাৎ একই ভোটারের নাম, আধার নম্বর, মোবাইল নম্বর, ছবি অথবা বাবা মায়ের নাম দিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে যদি তার অন্য নাম থাকে বা অন্য জায়গায় থাকে, সেটা এআই এর মাধ্যমে এখন মিনিটের মধ্যে সেটাকে স্ক্যান করা যাবে। আগে যখন পুরো প্রসেসটি ম্যানুয়ালি হতো তখন সেটাকে স্ক্যান করা প্রায় ইম্পসিবল হয়ে যেত, কিন্তু এআই এর ফলে এই পুরো কাজটি এখন মিনিটের মাধ্যমেই হয়ে যাবে। অর্থাৎ একই ছবি যদি রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে যে সেই ছবিগুলোকে এখন চিহ্নিত করা যাবে যে একই ব্যক্তি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে নাম রয়েছে এবং তারা ভুয়ো ভোট। কমিশন দাবি করছে যে এই প্রযুক্তি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতেও কার্যকর হবে। কমিশনের এক কর্তা জানাচ্ছেন যে এআই শব্দটি যতই সাধারণ শোনাক এর ভিতরের প্রক্রিয়া অত্যন্ত গভীর। বলা হয়েছে যে প্রতিটি তথ্যকে নিখুঁতভাবে মিলিয়ে দেখা হবে। কারোর বাবার নাম, ঠিকানা বা বয়স সংক্রান্ত তথ্য আগের তালিকার সঙ্গে না মিললে সরাসরি সন্দেহের তালিকাতে রাখা হবে। অর্থাৎ এমনটা দেখা গেল যে কারোর বাবা মায়ের নাম বা বয়সের সাথে বা অন্যান্য কিছুর সাথে বর্তমানেরটা মিলছে না, 2002-এ যেটা ছিল তার সঙ্গে বর্তমানেরটা মিলছে না, অথবা ধরুন তার ছেলে মেয়ের কোনো কিছু তথ্য মিলছে না, সেটা এখন সন্দেহের তালিকায় আসবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিকে দপ্তরে ডেকে পাঠানো হবে। তার কথায় 2002 সাল অথবা তার আগে কোনো তথ্যের সঙ্গে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রেই তদন্ত শুরু করা হবে। এবং বলা হয়েছে যে এআই নির্ভর এই ডেটা অ্যানালাইসিস পদ্ধতির মাধ্যমে ভোটার তালিকাতে বহু পুরানো ভুলও ধরা পড়বে বলে কমিশন মনে করছে। বিশেষত পশ্চিমবঙ্গে বিরোধীরা যে অভিযোগ তুলছিল নিবিড় সংশোধন হওয়া সত্ত্বেও ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারীরা তালিকায় রয়ে গিয়েছে তা মোকাবিলা করতে এই প্রযুক্তি এবার বড়সড় ভূমিকা
ভূমিকা নেবে। দেখুন এবার না কিছু ভুল যদি আপনি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে হিয়ারিং এ ডাকবে নির্বাচন কমিশন। দেখুন কোনো তথ্যে যদি ভুল হয় সেখানে বলার ছিল যে সেখানে পেন থ্রু করে পাশে সঠিক তথ্য লিখতে হবে। নতুন তথ্য লেখার পরে সেখানে সই করা বাধ্যতামূলক। বাংলায় প্রায় 7.5 কোটি ভোটার, ফলে প্রত্যেক ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা নির্বাচন কমিশনের কাজে অতটা সহজ নয়। কমিশনের পরামর্শ যে এক্ষেত্রে যে ফর্মটিতে একটু বেশি কাটাকুটি হয়েছে তা ভোটার নিজের কাছে রাখতে পারবেন এবং যেটিতে তুলনামূলকভাবে কম কাটাকাটি হয়েছে তা বিএলও কে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের ফর্মে কোনো কাটাকুটি থাকে এবং সেটা যদি অস্পষ্ট হয়, সেটা যদি নির্বাচন কমিশন অর্থাৎ ইআরওর যদি মনে হয় যে সেক্ষেত্রে কোনো প্রকারের ভুল রয়েছে অথবা আপনি যে তথ্যটি দিচ্ছেন সেটা তাদের সার্ভারের সাথে মিলছে না, তাহলে সেক্ষেত্রে আপনাকে হিয়ারিং এ ডাকতে পারে ইআরও। দেখুন এছাড়া আর কাদের কাদের হিয়ারিং এ ডাক পেতে পারে, স্পষ্টভাবে বলা রয়েছে যে 2002 সালের তালিকাতে যাদের নাম নেই তারা 100% এবার হিয়ারিং এ ডাক পাচ্ছেন, এমনটা কিন্তু নয়। ইআরও যদি মনে করেন যে অতিরিক্ত যাচাই প্রয়োজন তবে তাদের ডেকে পাঠানো হবে হিয়ারিং এ। সেখানে দেখাতে হবে কমিশনের নির্ধারিত 11টি নথির মধ্যে অন্তত একটি বৈধ ডকুমেন্ট। দেখুন যদি 2002 সালের তালিকাতে আপনাদের নাম না থাকে, দেখুন যদি আপনাদের জন্ম 1983 সালের আগে হয়, 1983 সালের যদি আগে হয় তাহলে সেক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকাতে আপনাদের নাম থাকার কথা। কিন্তু আপনাদের জন্ম যদি 1983 সালের যদি পরে হয় তাহলে সেক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকাতে আপনাদের নাম নর্মালি থাকবে না। কিন্তু সেক্ষেত্রে কি তাহলে প্রত্যেকজনকে ডেকে পাঠাবে নির্বাচন কমিশন? এর উত্তর হচ্ছে একেবারেই নয়। যাদের মনে হবে যে কিছু সমস্যা রয়েছে তাদেরকে হিয়ারিং এ ডেকে পাঠাবে কমিশন। দেখুন যাদের পরিবারের কারোর নাম নেই পুরানো তালিকা, অর্থাৎ কমিশন এমন পরিবারগুলোকে হিয়ারিং এ ডাকবে যাতে করে যাচাই করা যায় তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য। যেখানে আধার ছাড়া বাকি 11টি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে পারলেই তার নাম উঠে যায়। যদি 2002 সালের ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে, আপনাদের পরিবারের কারোর নাম, আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা এই 4 জনের নাম যদি ভোটার তালিকাতে না থাকে 2002 সালে, তাহলে সেক্ষেত্রে আপনাকে 100% ডেকে পাঠাবেই নির্বাচন কমিশন। এছাড়া ভুল তথ্য দেওয়া ভোটার, যদি কেউ ফর্মে ফিল আপের সময় ভুল তথ্য দেয় সে ইন্টেনশনালি দিক অথবা আনইন্টেনশনালি, আর সেই তথ্য যদি কমিশনের ডেটাবেসের সঙ্গে না মেলে সেক্ষেত্রে কমিশন হিয়ারিং এ ডেকে পাঠাতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে ডেকে পাঠাবেই, সেটা 100% শিওর। আর বলা হয়েছে যে ফর্ম ফিল আপে যদি কোনো গোলমাল অথবা অস্পষ্টতা করেন, যদি কোনো ভোটারের ফর্ম যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশনের কাছে যদি সেটা অস্পষ্ট থাকে তাহলে সেই ভোটারকে ডেকে পাঠানো হতে পারে যাচাইয়ের জন্য। অর্থাৎ ধরুন আপনি আধার নম্বর দিয়েছেন বোঝাই যাচ্ছে না, বা এমন কোনো নাম্বার দিয়েছেন যখন ইয়ারও যাচাই করলো দেখলো যে সেটা তো মিলছে, তো এই সমস্ত ক্ষেত্রে ভোটারদের ডেকে পাঠানো হতে পারে। দেখুন তাহলে আপনাদের করণীয় কি রয়েছে? শুনানির ডাক এলে আপনি অযথা আতঙ্কিত হবেন না এবং সমস্ত নির্ধারিত নথি নিয়ে উপস্থিত হতে হবে। সঠিক প্রমাণ দাখিল করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং এসআইআর এর চূড়ান্ত তালিকাতে আপনাদের নাম নিশ্চিতভাবে উঠে যাবে। দেখুন এবার জেনে নিই যে কাদের নাম বাদ যাবে। দেখুন মৃত ভোটার যদি কেউ থাকে মৃত ভোটারের নাম বাদ যাবে। যাদের ঠিকানায় পাওয়া যায়নি সেই সমস্ত ভোটারদের বাড়িতে 3 বার যাবে বিএলও। 3 বার যাওয়ার পরেও যদি তাদের ঠিকানাতে কাউকে যদি পাওয়া না যায় তাহলে সেই সমস্ত ভোটারদের নাম বাদ চলে যাবে। একবার যদি বাদ চলে যায় তাহলে সেক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার নেই। আপনাদের যদি দলিল ঠিকঠাক থাকে তাহলে পুরো এসআইআর প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে আপনাকে ফর্ম 6 ফিল আপ করে আবার নতুন করে ভোটার কার্ডের নাম তোলার জন্য আবেদন করতে হবে। দেখুন যাদের ঠিকানায় পাওয়া যায়নি তাদের নাম কিন্তু 100% তাদের নাম বাদ যাবেই যায়। এবং যেই সমস্ত ডাবল এন্ট্রি ভোটার রয়েছে, এই সমস্ত ভুয়ো ভোটার রয়েছে, তো সেই সমস্ত ভোটারদের নামও 100% বাদ যাবে, এমনটা নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে। দেখুন এবার যদি ডাকে তাহলে পরে যে 11টি ডকুমেন্টস রয়েছে তার মধ্যে মাত্র একটি, আপনি যদি জাস্ট বার্থ সার্টিফিকেট অথবা আপনি যদি আপনাদের বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন অথবা মাধ্যমিকের অথবা উচ্চ মাধ্যমিকের মার্কশিট অথবা অ্যাডমিট দেখাতে পারেন বা পাসপোর্ট দেখাতে পারেন তাহলেই হয়ে যাবে। 1987 সালের আগে জন্ম হলে পরে শুধুমাত্র আপনার, 1987 থেকে 2004 এর মধ্যে জন্ম হলে পরে আপনার এবং আপনার বাবা অথবা আপনার মায়ের, এবং 2004 এর পরে যদি আপনাদের জন্ম হয় তাহলে আপনার, আপনার বাবার এবং আপনার মায়ের, এই 3 জনের জাস্ট একটি ডকুমেন্টস দেখাতে হবে তাহলেই হয়ে যাবে। তো আশা করবো ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।